দুঃখজনকভাবে সত্য যে বিএনপি অলমোস্ট সকল গণমাধ্যম টেলিভিশন দখল করে ফেলছে তাদের লোকদেরকে দিয়ে। মালিকানা পরিবর্তন করছে, শেয়ার হোল্ডার পরিবর্তন করছে এবং নিজেদের লোকদেরকে বিভিন্ন পদে নিজেরা আসীন করছেন। আমাকে এই পদটা দিবেন, 5 লাখ টাকা 6 লাখ টাকা বেতন, একটা অফিস দিবেন, থাকার জন্য একটা 5000 স্কোয়ার ফিটের 3000 স্কোয়ার ফিটের একটা বাসা দিবেন। এই যে মাফিয়া চক্র নতুন করে আবার আওয়ামীপনা, এটা আসলে আওয়ামীপনা এক এক দলের নামে আসলে করছে, কিন্তু খাইসলতটা হচ্ছে আওয়ামী লীগের। এবং এই যেগুলো করতেছে গণমাধ্যমে, এই দখল করবার মধ্য দিয়ে কিন্তু গণমাধ্যমের খবর, টকশো, প্রোডাকশন, নিউজের যে কোয়ালিটি অথবা গণ অভ্যুত্থানকে ধারণ করার যেই আবেদন, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। গণমাধ্যমে এখনও নিউজ, টকশো, কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল নিয়ন্ত্রণ আগের আমলের পুরাতন আওয়ামী ফ্যাসিবাদীদের হাতে আছে। শুধু বিএনপি সাংবাদিকরা, বিএনপির তথাকথিত দখলবাজরা এসে যেটা করেছে, সিম্পলি পদ পদবি দখল করেছে। বিএনপি বিট করত, সে সাডেনলি ওই গণমাধ্যমের মালিক হয়ে গেছে, শেয়ার হোল্ডার হয়ে গেছে, সিইও হয়ে গেছে, 8 লাখ 10 লাখ টাকা বেতন নিচ্ছে। এরা বিদেশ থেকে আসছে, 2-4 বছর লুটপাট করে খাবে, আবার পাসপোর্ট ধরে বিদেশ চলে যাবে, পালায়ে চলে যাবে। তো এই জিনিসগুলো তো আমরা আশা করি না, এটা তো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। এবং বিএনপিকে বোঝা দরকার যে এই যে আপনার চারপাশের যে লুটেরা, সুবিধাবাদীরা এসে জড়ো হয়েছে, তারা কিন্তু যেভাবে হাওয়া দিয়ে আসছে আবার হাওয়া দিয়ে চলে যাবে। আপনার কপালের পুরাতন মাইর আবার নতুন করে ফিরে আসবে, কারণ আওয়ামী ফ্যাসিবাদী সাংবাদিকদেরকে আপনারা এখনও ডিল করেন নাই। তারা এখনও তাদের জায়গাতে আছেন। প্রশ্নের ধরন দেখলেই বুঝবেন, প্রতিদিন এই তথাকথিত গান্ডু দালাল সিনিয়র সাংবাদিক যেগুলো আছে, সেগুলো বাংলাদেশে গণ অভ্যুত্থান মানে এই তো ওই রকম আটকে, একটা দুইটা একটু এদিক সেদিক হয়েছে। হ্যাঁ, হাসিনা কিছু ভুল করছে, কিন্তু মানুষের তো মত প্রকাশের স্বাধীনতা থাকবে, হাসিনা আসতে পারবে না কেন? আপনি দেখবেন এখনই বই প্রকাশ হয়েছে, পোড়াবাড়ির সংলাপ, 36-এর গল্প, 36-এর সংলাপ, এখনও 2 বছর পার হয় নাই, এখনও পোড়াবাড়ির সংলাপের নাটক মঞ্চস্থ হচ্ছে কলকাতা থেকে। এবং এই যে মিডিয়ার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার নামে রাজনীতি করবার যে অধিকার, এবং দেখবেন প্রত্যেক দিন আওয়ামী লীগের পেজ, টুইটার ফলো করলে দেখবেন যে তার অধিকার ব্যাপারে সে কী পরিমাণ সচেতন, সংবিধানের কোন কোন ধারা লঙ্ঘিত হচ্ছে, বিচারিক প্রক্রিয়াতে কোন কোন জায়গায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সাডেনলি 17 বছরের ফ্যাসিবাদীরা আবিষ্কার করছে তারা আসলে মানুষ, মানে দেশের মানুষ তাদের ব্যাপারে একটা রায় দিছে, তারা আসলে মানুষের মধ্যে পড়ে না, তারা আসলে দলের মধ্যে পড়ে না, অতএব তারা সংবিধান মোতাবেক কোনো অধিকারের জন্য এন্টাইটেল না। কিন্তু তারা নিজেদেরকে কলকাতায়, দিল্লি যাওয়ার পরে তারা নিজেদেরকে মনে করছে আরে আমরা তো মানুষ। তো এই যে ঢাকায় থাকলে নিজেরা পশুর মতো আচরণ করে, আর কলকাতা দিল্লিতে গেলে নিজেদেরকে মানুষ মনে হয়, এর নাম হচ্ছে আধিপত্যবাদ, এর নাম হচ্ছে দালালি, এর নাম হচ্ছে রক্তে মাংসে বংশে দাসত্বের উত্তরাধিকার, পলাশির সে মির্জাফরি উত্তরাধিকার। অতএব গণমাধ্যমের কর্মীরা যেই পরিমাণ লড়াই করেছেন আমাদের সাথে কাঁধে কাঁধ রেখে, আমরা তাদের সেই লড়াইকে স্বাগত জানাই এবং আপনাদেরকে আমরা বলছি এবং আহ্বান করছি, দয়া করে কথা বলবার সময়, লিখবার সময় জনগণ ছাড়া অন্য কারো স্বার্থ মাথায় রাখবেন না, দেশের স্বার্থ ছাড়া অন্য কারো স্বার্থ মাথায় রাখবেন না। যেখানে যেখানে আমাদের অথবা আমাদের সাথে যাদের ভালো সম্পর্ক আছে তাদের ন্যায্য সমালোচনা করা দরকার, সার্টেনলি করতে হবে। যেটা রাজীব ভাই কারেক্টলি বলেছে, আসলে প্রশংসা করার থেকে হচ্ছে দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালন করাটা কি 24-এ আমাদের কাছে বেশি অতিরিক্ত মনে হয়েছে কেন? আওয়ামী ফ্যাসিবাদের কারণে। কারণ 17 বছর সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করেন নাই। যদি করত তাহলে বাংলাদেশে এই ফ্যাসিবাদ কায়েম হইতে পারত না। জুলাইতেও আমাদের তথাকথিত সিনিয়র কলামিস্ট, ডেপুটি এডিটররা কলাম লিখতেছে যে এইটাকে কোনোভাবে একটু ম্যানেজ করে ফেলা যায় কিনা। এখন দেখবেন আলোচনা করতেছে যে মোদি পারল, দিদি পারল না কেন? ককরোচ জনতা পার্টিতে দেখছেন না, আন্দোলন তো বেশি দূর গড়াইল না, তো ঠান্ডা হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে। এখন সবাই মিলে আলোচনা করতেছে, এই বাংলার কিছু গান্ডু সিনিয়র আর ওই বাংলার কিছু গান্ডু, 2 গান্ডু মিলে, 2 দালাল মিলে আলোচনা করতে পারতেছে, এই পারে মোদি পারল, ওই পারে দিদি পারল না কেন? মানে আপনি মনস্তত্ত্ব চিন্তা করে দেখেন, তাহলে সাংবাদিক ভাই বোনদের দায়িত্ব কি? এই লাইনগুলোকে প্রশ্ন করা, এই লাইনগুলোকে জাতির কাছে ধরায়া দেওয়া,
এই ধরায় দিতে পারাটা হচ্ছে আপনার দায়, জাতির প্রতি, কোনো দলের প্রতি না, রাষ্ট্রের প্রতি। এই জন্য কন্টিনিউয়াসলি ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, জনগণ সাপেক্ষে, বাংলাদেশ সাপেক্ষে, আমাদের স্বাধীনতা সাপেক্ষে। আসাদুজ্জামান ফুয়াদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, মেহমানবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমত হচ্ছে যে আমরা জুলাইয়ের শহীদ আহত সাংবাদিক ভাইদের প্রতি, বোনদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, সুস্থতা কামনা করছি। এবং এবি পার্টি আসলে এই ক্রেডিটটা নিতে পারে যে শুধু মূলধারার সাংবাদিক না, আমাদের যাদেরকে আমি, যেটা গ্লোবালি পরিচিত শব্দ সিটিজেন জার্নালিজম, যারা জনগণের হয়ে সাংবাদিকতা করেন, সেই অথবা মোবাইল জার্নালিস্ট যে নামে আপনারা ডাকেন, তাদেরকে শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা এবং আপনাদের কাজের স্বীকৃতি আমরাই প্রথম দিয়েছি। আপনাদের এখানে অনেকে মনে থাকার কথা, 24-এর পরে আপনাদেরকে নিয়ে গেট টুগেদার করা, ইফতার করা আমাদের পার্টি অফিসে। আমরা যাদেরকে চিনি, যাদেরকে পেয়েছি, আপনাদের সবাইকে আমরা দাওয়াত দিয়েছি, আমরা একসাথে ইফতার করেছি, আপনাদের অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে আমরা ডেকেছি। তো আমাদের পক্ষ থেকে যতটুকু এই ডিজিটাল সাংবাদিকতা যারা করছেন তাদেরকে স্বীকৃতি দেবার চেষ্টা আমরা করছি। দ্বিতীয়ত হচ্ছে সাংবাদিকদের অধিকার রক্ষার জন্য আমরা কিন্তু ডিফারেন্ট প্ল্যাটফর্মে কন্টিনিউয়াসলি কথা বলছি। মাঝখানে বেশ কয়েকটা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সেখানে মাননীয় তথ্যমন্ত্রী ছিলেন স্বপন ভাইয়ের সামনে আমি পুরো গণমাধ্যম কর্মীদের, একদম দারোয়ান পিয়ন থেকে শুরু করে ক্যামেরাম্যান যারা আছেন, সাংবাদিকতা করছেন, সবার অধিকার নিয়ে কথা বলেছি। যারা মোবাইল সাংবাদিকতা করছেন তাদের ব্যাপারে নীতিমালা তৈরি করা এবং ওয়েজ বোর্ড তৈরি করে আমাদের টোটাল গণমাধ্যম কর্মীদের ক্রাইটেরিয়া ঠিক করে তাদেরকে কোন ক্যাটাগরিতে বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা যায়, তাদের বোনাস, তাদের বছরে বছরে ইনক্রিমেন্ট অথবা একটা সম্মানজনক পেনশন এবং জব সিকিউরিটি, যেই বিষয়গুলোতে আমাদের গণমাধ্যম কর্মীরা ভুগছেন, এর প্রত্যেকটা বিষয়কে নিয়ে আমি কথা বলেছি। আপনারা জানেন যে এখন টেলিভিশনের 4 জন সাংবাদিককে অন্যায্যভাবে সাসপেন্ড করা হয়েছে। তাদের জন্য যে প্রতিবাদ সমাবেশ হয়েছে, আমরা সেখানে গিয়েছি, আমরা কথা বলেছি, সব প্রতিবাদ করেছি। তো সেইভাবে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদের হয়ে সরকারের সাথে, রাষ্ট্রের সাথে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা এবং সত্য কথা বলবার যে লড়াই, সেটা আসলে আমরা করছি এবং এটা আমরা করে যাব ইনশাল্লাহ। এটা আমাদের দায়, এটা আমাদের দায়িত্ব, এটা করে যাওয়া। একই সাথে বাংলাদেশের সংবাদপত্র, সংবাদ মাধ্যম কর্মীদেরকে আজকে নিজেদের আত্মসমালোচনা করা দরকার। মূলধারায় যারা কাজ করছেন, মূলত তারা আসলে জাতির ক্রান্তি লগ্নে দেশের মানুষের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে পেরেছিলেন কিনা, এবং দাঁড়াতে না পারার যে ব্যর্থতা, সেটা আসলে আপনারা স্বীকার করছেন কিনা গণমাধ্যমে। আজকেও আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমগুলো যেই গণতান্ত্রিক লড়াইয়ের অংশীদার হওয়া দরকার, সেটা আসলে হচ্ছে না। সেই লড়াইটা আপনারা আমাদের সাথে চালিয়ে যাবেন, সে আহ্বান করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম জুলাই গণ অভ্যুত্থানে নিহত 6 জন আমার সহকর্মী সাংবাদিকদের স্মরণ করছি এবং এবি পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মাঠ পর্যায়ের যে আমরা জার্নালিজম করি তাদের কথাগুলো বলার সুযোগ দেওয়ার জন্য। আমি শুধু জুলাইয়ের কিছু স্মৃতি আপনাদেরকে বলবো। জুলাইয়ের যখন 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন বেরিয়ে আসলো, ঠিক তার পরের দিন তৎকালীন ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি সাদ্দাম ইনান একটি মিছিল নিয়ে কলাভবন থেকে বের হচ্ছিল। ঠিক সেই সময় আমি দেখেছি আমার চোখের সামনে এই আপনার রোকেয়া হল থেকে জুতা নিক্ষেপ করা হয়েছে তাদের উপরে। এগুলো আমাদের সামনে। আমরা ঠিক জুলাইয়ের ওই সময় যখন দেখেছি, ঠিক কাকরাইল মোড়ে আমি অবস্থান করছিলাম পুলিশের সাথে। ঠিক পুলিশ ওই সময় ওপেন ফায়ার করছিল আপনার শান্তিনগরে অবস্থানকৃত শিক্ষার্থী বা শ্রমিকদের উপরে। তারা কিন্তু তখন আমরা দেখেছি রাস্তার পাশে যে হকারের যে চৌকি থাকে, সেই চৌকি বা কিছু টিন সামনে নিয়ে ওই গুলির সামনে দাঁড়িয়েছে। এটি আমাদের চোখের সামনে হয়েছে। আমরা দেখেছি বাংলা মোটরে কিভাবে পুলিশ শিক্ষার্থী জনতার উপরে হামলা চালিয়েছে, গুলি করেছে।
ঠিক সেই সময় কিছু আমরা আসলে হাঁপিয়ে গিয়েছিলাম। আমরা ওই রূপায়ণ টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে একটু রেস্ট নেওয়ার জন্য কয়েকজন গণমাধ্যম কর্মী গিয়েছিলাম। ঠিক সেই সময় কিছু শিক্ষার্থী এসে আমাদের কাছে সাহায্য চায় যে ভাই আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, আমাদেরকে আপনারা বাঁচান। ঠিক সেই সময় আমরা যাদের কাছে আইডি কার্ড ছিল তাদের গলায় ঝুলিয়ে দিয়েছিলাম, যাদের কাছে বুলেট প্রুফ জ্যাকেট ছিল তাদের গায়ে দিয়েছিলাম যে আপনারা আমাদের সহকর্মী পরিচয় দিয়ে বেঁচে যান। আমরা ভাগ করে নিয়েছিলাম যে আপনি আমার সহকর্মী, আপনি আমার সহকর্মী, এভাবে আমরা তাদেরকে বাঁচিয়েছিলাম। আমরা ঠিক সেই সময় বাড্ডায় যে ভাটারা থানার সামনে যে তুমুল বলতে গেলে একদম রণক্ষেত্র, সে সময় আমরা সামনে দাঁড়িয়ে থেকে ভিডিও করেছিলাম, লাইভ করেছিলাম। আজকে অনেকেই আমাদেরকে আসলে অনেক জায়গায় গেলে আসলে অ্যালাউ করে না, আপনারা মোবাইল সাংবাদিক, এই মোবাইল সাংবাদিক অ্যালাউ হবে না, এরকম অনেক প্রোগ্রামে হয়েছে। অনেক আসলে রাজনৈতিক নেতাদের অনেক সময় আমাদেরকে আসলে ওইভাবে তারা গ্রহণ করতে পারে না, কিন্তু ওই সময় ওই রক্তক্ষয়ী সময় কিন্তু আসলে মেইন স্ট্রিম আমরা দেখেছি, তখন কিন্তু ভূমিকা না থাকলেও আমরা কিন্তু জীবন বাজি রেখে সেই সময় কাজ করেছি। আসলে এখন কিন্তু এই জুলাই পরবর্তী সময়ে আমাদেরকে তেমন মূল্যায়ন করা হচ্ছে না। এটির বিষয়ে আমরা সব রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আমরা যে ভূমিকা রেখেছি আপনারা মনে রাখবেন। আমরা আপনাদের সাথে দাঁড়িয়েছিলাম, রাজপথে কিন্তু আমাদের আকাঙ্ক্ষা ছিল। আমি দেখেছি ঠিক 5ই আগস্টে সকালবেলা যখন আসলে কেউ রাস্তায় কিন্তু বের হচ্ছিল না, ঠিক পরবর্তীতে যখন সেনাবাহিনীর গাড়ির সাথে আমি আসছিলাম, আমি যখন শাহবাগে আসি, ঠিক সেই সময় আবাবিল পাখির মতো চতুর্দিক থেকে রাস্তায় কেউ ছিল না, অলিগলির ভিতর থেকে শিক্ষার্থীরা এসে সেনাবাহিনীকে ফুল দিয়ে বরণ করছিল। তার একটু পরেই কিন্তু খবর আসলো যে স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। সবাই তখন আনন্দ করে গণভবনের দিকে রওনা দিলেন। আমি কিন্তু দেখেছি আমার চোখের সামনে, তখন কিন্তু ওই কারফিউ ভেঙে কেউ বেরোতে পারেনি। আমরা জীবন বাজি রেখে আমরা মোবাইল সাংবাদিকরা তখন বের হয়েছি এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। এটা আপনারা সবসময় মনে রাখবেন। ইতিহাসে হয়তো আমাদের কথা আসলে বলা হয় না কখনো, বা কোথাও কেউ বলে না। আসলে তখন কিন্তু আমরা এক কথায় জীবন বাজি রেখে, আমি কয়েকবার তখন টিয়ার গ্যাস সহ লাঠির আঘাতে আহত হয়ে কয়েকবার ঢাকা মেডিকেলে গিয়েছি। হয়তো বড় ধরনের আহত হয়নি, কিন্তু দমে যায়নি। বারবার কিন্তু আমি আহত হওয়ার পরে প্রথম থেকে আবারও বের হয়েছে। আমি দেখেছি তখন আমার যে সহকর্মীরা রাজু ভাই রয়েছেন, আমি দেখেছি সেই সময় রোকেয়া হলের গেটের উপরে দাঁড়িয়ে তিনি মেয়েদের বিক্ষোভের যে চিত্র সেটি নিয়েছেন জীবন বাজি রেখে। আমি দেখেছি আমাদের ভাইয়েরা, আমাদের সহকর্মীরা কিভাবে কাজ করেছেন। আমি দেখেছি রোকেয়া হলের সামনে মেয়েরা ছাত্রলীগকে দমন করা বা ছাত্রলীগের সামনে চোখের সামনে দাঁড়িয়েছেন, হাতে মরিচের গুঁড়ার স্প্রে নিয়ে দাঁড়িয়েছেন। আমরা তাদের বক্তব্য নিয়েছি, ছাত্রলীগের ভয়কে উপেক্ষা করে তাদের সামনে ওই মেয়েদেরকে আমরা বক্তব্য নিয়েছি, আমরা প্রকাশ করেছি। আমি বেশি কিছু বলবো না, শুধু জুলাইয়ের এই স্মৃতিগুলা বলবো এবং একটাই রিকোয়েস্ট করবো, আপনারা আমাদেরকে মনে রাখেন। আসসালামু আলাইকুম। স্মৃতির ডালা খুলে গেলে অনেক সময় লাগবে। জুলাই তো অনেক দিনের অনেক স্মৃতির। তারপর আমি অনুরোধ করব একটু সংক্ষেপে উপস্থাপন করবার জন্য আমাদের সম্মানিত অতিথিরা রয়েছেন, তারা কথা বলবেন। আমি এই পর্যায়ে শীর্ষ নিউজের আল হেলাল মিয়া তাকে কথা বলবার জন্য অনুরোধ করছি একটু সংক্ষেপে কথা বলবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে লাল সালাম। ফেসিস্ট মুক্ত বাংলাদেশ। আমি মূলত একজন গণমাধ্যম কর্মী। আমি নিজেকে মোবাইল জার্নালিস্ট হিসেবে পরিচয় দিতে বেশি গর্ববোধ করি। কারণ হলো এই, আজকে বিষয়টা শহীদ সাংবাদিকদের নিয়ে এবি পার্টির যে আলোচনা সভা, আমি এবি পার্টিকেও ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে। আচ্ছা, যাই হোক, আমরা এই বিষয়টা যে আমি একটু স্মৃতিচারণ করব জুলাই আগস্টের, রক্তাক্ত জুলাই আগস্টের, যখন একদম ছাত্রদের আর শেখ হাসিনার যেই পুলিশ বাহিনী, শেখ হাসিনার যেই রাষ্ট্রযন্ত্র, যখন দেশ একদম টালমাটাল, তখন আমরা বিশেষ কইরা সংবাদ মাধ্যমের যারা মোবাইল জার্নালিস্ট আছি তারা আসলে দুই পক্ষেরই দালাল হয়ে গেছি। কিভাবে দুই পক্ষের দালাল হয়ে গেছি? শিক্ষার্থীরা বলতো যে ওরা আওয়ামী লীগের দালাল, আর আওয়ামী লীগের ওরা বলতো যে শিক্ষার্থীদের দালাল। বিষয়টা ঠিক এরকমটাই হয়েছিল। এবং আমি একজন গণমাধ্যম কর্মী, বাহিরেও আমি নাম না বলি, আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বা আমি রাজনীতি একটা ছাত্র সংগঠনের সাথে জড়িত।
কষ্টের সাথে বলতে হয়, যারা শেখ হাসিনার কাছ থেকে মানে আহত হয়েছে, তারা টাকা পয়সা নিছে, এখন তারা বিএনপির একনিষ্ঠ সাংবাদিক হয়ে গেছে। মানে জুলাই আগস্টের পরে এখন এগুলো দেখতে হয়। বিষয়টা এমন হয়ে গেছে 2000, আমি একটু জুলাই বাদে আরেকটু যদি পিছনে যাই, যে 2023 সালের 28শে অক্টোবর বিএনপির যেই বয়াল দিন, বিএনপির সবচেয়ে দুর্দিনের মধ্যে এটা সবচেয়ে বড় এবং স্মরণীয়। 2023 সালের 28শে অক্টোবর বিকেল 2টা থেকে 3টার মধ্যে বিএনপি একদম সব মানে একদম ধোয়া করে দিছে। শেখ হাসিনার চারপাশের গুলি, কাকরাইল থেকে গুলি এবং ফকিরাপুল থেকে গুলি, চারপাশে গুলি আর গুলি। তা এখন তারা অনেক, তখন তো বিএনপির সবাই একদম গেছে গা, একদম মানে বাংলা কথায় বলি, আমি আমার গ্রামের ভাষাটাই ব্যবহার করতে বেশি পছন্দ করি। বিএনপি একদম খালি। তখন দু একজন শেখ হাসিনার ভাষ্যমতে যে কিছু সাংবাদিক যে আহত হয়েছে, আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিওটা দেখাইলে হয়তোবা আপনারা চিনবেন, তাদের সম্মানার্থে আমি ভিডিওটা দেখাইলাম না। তারা শেখ হাসিনার সামনে কোটটাই পইরা গেছে গা, যে তারা বড় আহত। শেখ হাসিনা এই যে 28শে অক্টোবরে বিএনপির আন্দোলনের নিউজ কাভারেজ করতে গিয়ে তারা আহত হয়ে গেছে এবং তারা কোটটাই পইরা গেছে। তারা যদি আহতই হয় ভাই, তারা কোটটাই পইরা কী কারণে শেখ হাসিনার সামনে যাইব? তারা আহত হইলাতে তো তারা হাসপাতালের বেডে শুয়ে থাকার কথা, সেখানে শুয়ে না থাকে শেখ হাসিনার কাছে গেছে গা তারা দেখা সাক্ষাৎ করতে, এবং শেখ হাসিনার কাছ থেকে অনেক টাকা নিছে, আমাদের কাছে আছে। এখন তারা বিএনপির একনিষ্ঠ কর্মী হয়ে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, আপনার এখন আশেপাশে যারা ঘুরতে আছে ভাই, আপনার আশেপাশে কিন্তু তখন তারা ছিল না। যারা আপনার ত্যাগী কর্মী ছিল তাদেরকে মূল্যায়ন করেন, এবং যেই সাংবাদিকদের দেখতেছেন এই সাংবাদিকরা কিন্তু আপনার পাশে ছিল না, এটা 100% শিওর। তারেক রহমানের নিতে তো তারা 100 বার ভয় পাইতো, এবং যদিও নিত, তাদের অফিসের ভিতর থেকে বলে দিত যে এটা নেওয়ার দরকার নাই, এটা নিলে গুনাহ, এটা নিলে গুনাহ হইব। ডাইরেক্ট মানে বাংলায় বলতেছি যে এটা নিলে গুনাহ হইব, এই গুনাহ কামান যাইব না, তোবা কইরা ফিরে আসো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বিএনপির দুর্দিন ছিল, আমরা যারা এই যে মোবাইল সাংবাদিকরা ধরতে গেলে যে বিএনপিরে বাঁচায় রাখছি, এক কথায় বাংলা কথা, বিএনপিরে বাঁচায় রাখছি। কারণ তখন যদি বিএনপির কেউ একটা মানে তাদের কষ্টের কথা বলতো, বিএনপির মানে তখন মানুষগুলো দেখতো যে বিএনপি এত দুর্দিনের মধ্যে আছে, বিএনপির মানুষের এত কষ্ট। কিন্তু এখন বিএনপি সরকার গঠন করছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, এখন মোবাইল আলাগো চিনে না। এখন যারা পিআইবি কার্ড নিচ্ছে, সচিবালয়ের কার্ড নিচ্ছে, তাগই মানে মান দেয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সময় থাকতে আপনার যারা চাটুকার, আপনার যারা চাটে, তাগো আগে সাইড করেন, আর নয়তো আপনারও ভবিষ্যতে দুর্দিন হবে, এতে বিন্দুমাত্র সমস্যা নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। যাই হোক, আমি সবাইকে সালাম দিয়ে আবারও আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এই পর্যায়ে কথা বলবার জন্য আহ্বান জানাচ্ছি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল রাজু। কথা বলবেন সমকালের রবিউল রাজু। আমি সংক্ষেপে কথা বলবার জন্য অনুরোধ করছি, সময় আমাদের হাতে খুবই কম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সঙ্গে মাঠে কাজ করা আমার সংবাদকর্মী ভাইদেরকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এবি পার্টিকে। প্রথমবারের মতো মনে হচ্ছে কোনো একটি মঞ্চে আমরা যে সকল গণমাধ্যম কর্মীরা জুলাইয়ে কাজ করেছেন তাদেরকে নিয়ে আমরা কিছু কথা বলতে পারছি। সেই সঙ্গে যারা জুলাইয়ে কাজ করেছি আমরা মাঠে, আমাদের স্মৃতিগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য। উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সহকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পরিচয় তিনি দিয়েছেন, আমি খুবই সংক্ষিপ্ত আকারে কথা বলবো, আলোচনা দীর্ঘ করব না, যেহেতু অনেক বক্তাই বলেছেন আমার সহকর্মী যারা ছিলেন। 1 জুলাই থেকে মূলত এই আন্দোলন ধীরে ধীরে বড় হতে শুরু করে। আমি আমার এই আন্দোলনে 2টি ঘটনার কথা উল্লেখ করব, যেগুলো সারা দেশে বেশ সাড়া জাগিয়েছিল, আলোচনা ফেলেছিল। তো আমি 15 জুলাই থেকে 17 জুলাই, 18 জুলাই, 19 জুলাই কিংবা 20 জুলাই, আমি এসব ভূমিকাতে না যাই, সবারই জানা আছে।
আন্দোলন যখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করলো, ঠিক তখনই সাবেক সরকারে যারা ছিলেন তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে গ্রেপ্তার করা শুরু করলেন। তো সেই সময় আমরা বিশেষ করে 20 জুলাইয়ের পরে বা 21 জুলাইয়ের পরে আমরা যারা গ্রেপ্তার হচ্ছিলেন তাদের সংবাদ সংগ্রহ করার জন্য রাজপথ থেকে আমরা চলে গেলাম ঢাকার যে সিএমএম কোর্ট, সেই কোর্ট প্রাঙ্গণে। তো বিভিন্ন মামলায় বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে তোলা হচ্ছে, আনা হচ্ছে, রিমান্ড চাওয়া হচ্ছে। আমরা তখন সেই সংবাদগুলোতে ফোকাস দিচ্ছিলাম। তো আগের ঘটনাগুলো অনেকে বলেছেন, তো আমি একটু কোর্ট পাড়ার যে ঘটনা সেগুলো একটু বলতে চাই আপনাদের। সেই সঙ্গে আমার সেই সময় 2টি রিপোর্ট ব্যাপক আলোচনা ফেলেছিল সমকালে। তো যখন 25 জুলাইয়ের পর থেকে 26 জুলাই, 27 জুলাই কিংবা 28 জুলাই বিভিন্ন নেতাকর্মীদেরকে কিন্তু কোর্টে তোলা হচ্ছে। তো সেই সময় আমি এবি পার্টির খালিদ ভাই কর্নারে যিনি বসা আছেন, আমি ওনাকেও দেখেছিলাম। পুলিশ ওনাকে হাত করা পরিয়ে কোর্ট থেকে নামিয়ে যে তাদের যে বিশেষ গারদ সেখানে নিয়ে যাচ্ছে। সেদিন আরও একটি ঘটনা ছিল, সেটি হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থী ফায়াজ, যিনি যাত্রাবাড়িতে পুলিশ হত্যা মামলার আসামি ছিলেন, তাকেও পুলিশ হাত করা পরিয়ে 7 দিনের রিমান্ড দিয়ে খুব তড়িহুড়ি করে ওনাকে কোর্ট থেকে গারদখানা নিয়ে যাচ্ছেন। তো আমরা কয়েকজন মোবাইল সাংবাদিক ছিলাম, সে সময় আমিও সমকালে কর্মরত ছিলাম, এবং সেই সময়কার যে ফুটেজটা সোশ্যাল মিডিয়া সব থেকে বেশি ভাইরাল হয়েছিল সেটি ছিল সমকালের ফুটেজটা। এবং এই ফুটেজটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে অফিস এটাকে খুব দ্রুতভাবে গুরুত্ব দিয়ে প্রকাশ করলো, এবং মুহূর্তে এত পরিমাণ এটি ভাইরাল হলো এবং ছড়িয়ে পড়লো, হাজার হাজার কমেন্টস, হাজার হাজার শেয়ার। এক পর্যায়ে যারা দেশের গুরুত্বপূর্ণ যে আইনজীবীরা ছিলেন তাদের নজরে পড়ে। পরের দিনে কিন্তু সেই নিউজের উপর নির্ভর করে হাইকোর্টে রিট হয়, এবং রিটের পরবর্তীতে আদালত খুব দ্রুত সময়ের মধ্যে আবার একটি কোর্ট বসিয়ে তাকে 7 দিনের রিমান্ড স্থগিত করে তাকে গাজীপুর যে শিশু উন্নয়ন কেন্দ্র, সেই শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠায়, এবং রিপোর্টটি খুব জোরালোভাবে আমাদের সে সময় কাজ করেছে। এটি হচ্ছে 28 জুলাই 2024-এর ঘটনা। আমি সেদিন খালিদ ভাইকে কোর্টে দেখেছিলাম। আমি আরেকটি কথা বলবো এখানে, সেটা হচ্ছে 1 আগস্ট যিনি এখন সরকারের প্রতিমন্ত্রী নুরুল হক নূর, তাকেও একই অবস্থায়, ওই দিন বৃষ্টি হচ্ছিল একটু হালকা করে, ওনাকে কোর্টে তোলা হলো। গণমাধ্যম কর্মীরা বৃষ্টির ফলে লিফটের সামনে আর আসতে পারেনি। তো আমি নুরুল ভাইকে আগ থেকে চিনি নিউজ সংবাদ সংগ্রহ করার মাধ্যমে। তো ওনার সঙ্গে ওনার বাবা ছিলেন, ওনার ওয়াইফ ছিলেন, ওনার বোন ছিলেন। লিফটে তোলা হচ্ছে, কোনো কারণবশত লিফট দেরি করছিল, মানে লিফট ফুল থাকার ফলে পুলিশ ওনাকে লিফটে তুলতে পারছে না। বৃষ্টি হচ্ছে বাইরে। আমি ওনাকে প্রশ্ন করলাম, ওনার হাত, মানে ওনার চেহারাটা খুবই বিধ্বস্ত হয়ে আছে, 2 হাতে হাত করা পরানো। আমি প্রশ্ন করলাম যে নূর ভাই, এই পরিস্থিতি কি মেসেজ দিবেন দেশবাসীকে? তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন, সরকার 90% পড়ে গেছে, 10% ধাক্কা দেন। এই কোর্টটা সর্বপ্রথম সমকাল করেছিল, একমাত্র এখানে আমি এবং নূর ভাই ছাড়া কোনো গণমাধ্যম কর্মী ছিল না। সেই ফুটেজ, সেই শিরোনাম পরবর্তীতে প্রত্যেকটা টেলিভিশন, প্রত্যেকটা পত্রিকা হাউস একইভাবে হেডলাইন করেছে। তো যাই হোক, আমি শুধু এটুকুই বলবো যে গণমাধ্যমে প্রত্যেকটা মিডিয়ার ভূমিকা রয়েছে, কিছু বেশি কিছু কম। তবে আমরা যারা মোবাইল সাংবাদিকতা সে সময় করেছি, আমরা অনেক ঝুঁকি নিতে হয়েছে। আমি ঝুঁকির কথা বলছি না, অনেকে ঝুঁকির কথা বলেছেন। তো কাজেই আমরা মনে করি যে আজকের এই দিনে এসে 2 বছর পর জুলাই গণ অভ্যুত্থানের যে সংবাদকর্মীদের স্মরণ করছেন, তাদের স্মৃতিগুলো বলার সুযোগ করে দিচ্ছেন, সেজন্য আমি আবারও এবি পার্টিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি সময় টিভির সাবেক সংবাদকর্মী AR আমিনকে। কথা বলছেন MR আমিন। আমিন, নাম ঘোষণা হয়েছে? ও ক্যামেরা নিয়ে ব্যস্ত আছে। শুভ দুপুর। সংক্ষেপে দেব, বিষয়টা হচ্ছে আমরা সাংবাদিকরা কিভাবে এই আন্দোলনকে প্রভাবিত করেছি তার কিছু ঘটনা না বললে হবে না। সাংবাদিকদের অনুষ্ঠান, সাংবাদিকদেরকে সময় দিয়ে যদি বলেন সংক্ষেপে করেন তাহলে হবে না কিন্তু মঞ্জু ভাই। তো প্রথম কথা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে জুলাইয়ের মাঝামাঝি সময় যখন 5টা কফিন নিয়ে মিছিল হচ্ছিল, কেউ সাহস করছিল না সকালবেলা আসার জন্য। আক্তার নেমে আসার পরে আক্তার এসছিল এবং কোনো স্টুডেন্ট সেখানে নেই, আমরা সাংবাদিকরা ছিলাম। এবং কিভাবে কত কষ্ট করে চারদিকে রাউন্ড করা, এপিসি দিয়ে ঘেরাও করে রেখেছে, একেবারে যুদ্ধক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। তখন আক্তার কিভাবে জানি এই মাঝখানে চলে আসলো।
আসার পরে সে সময় ওই যে শাপলা চত্বরের এডিসি মেহেদি, তাকে আমি সেই সময় সময় টিভির সুবাদে চিনি, সে দেখি সেখানে এবং ফোর্স নিয়ে হাজির। সাংবাদিকরা আক্তারকে পুলিশ টেনে তাকে তাদের এপিসিতে তোলার চেষ্টা করছে, গাড়িতে তোলার চেষ্টা করছে। সেই সময় সাংবাদিকরা তার চারপাশ দিয়ে ব্যারিকেড দিয়ে ছবি তুলছে, তাদের কাজ তারা করছে। যখন এডিসি মেহেদি দেখলো যে সাংবাদিকদেরকে সরানো যাচ্ছে না, তাকে তোলা যাচ্ছে না, তখন তারা ককটেল ছুড়ল। সে সময় 2 জন সাংবাদিক আহত হল। কিন্তু তারপর আমরা ওই আক্তারকে রেখে তাকে ধরলাম এডিসি মেহেদিকে জন্য, হোয়াই তুমি ককটেল ছুড়লা কেন, তোমার ফোর্স সেখানে বোম্বিং করলো কেন? পুরা সাংবাদিকরা আক্তারকেও একদিকে করছে, তার ইনফরমেশন কালেক্ট করছে, অন্যদিকে এডিসি মেহেদিকে ফোর্সকে বাধ্য হয়েছে এডিসি মেহেদি পরবর্তীতে সরি বলতে। এটা একটা ছোট্ট ঘটনা। পল্টনের মোড়ে খাবার নিয়ে যাচ্ছিল, সে খাবারটা অবশ্যই পিকেটারদের ছিল, কিন্তু সেই খাবার এটা আমি নিজে কভার করেছি এবং এটা ভাইরাল হয়েছিল, পুলিশের খাবার। এবং ভারতেও এই পুলিশদেরকে নিন্দা জানানো হয়েছিল যে পিকেটারদের, ওই সময় তো এটা পিকেটারদের খাবার ছিল না, সেই খাবারটা ছিল হচ্ছে তারা বলেছিল যে এটা মুসলমানি করা হয়েছে, মুসলমানির অনুষ্ঠান, সে অনুষ্ঠানের খাবার নেওয়া হচ্ছে। সেই খাবারটা খেয়ে ফেলেছে, পুলিশ নিয়ে টেনে হেসড়ে খেয়ে ফেলছিল, মনে হয় যেন শকুনি পড়েছিল। সেই সময় 5 আগস্টের আগে বাংলাদেশে কিছু পুলিশ নামক শকুনি পড়েছিল, যেটা পল্টনের মোড়ে খাবার খেয়েছিল। এবং সেটা চ্যানেল 24 আর আমি ছোট্ট মিডিয়া হালচাল। সে সময় আমার চাকরিটা কিভাবে গিয়েছে এবার একটু এটা না বললেই নয়, সাংবাদিকদের কষ্টের কথা। আমি এখনও চাকরি কিন্তু সময় টিভি থেকে ছাড়িনি। সময় টিভির মানে দালালিপনা শেষ হয়নি এখন। 2023 সালের শেষ দিকে, অর্থাৎ 24-এ নির্বাচন করবে, তার আগে যারা বিএনপি এবং ডান মাইন্ডের মানুষ ছিলেন, আমি একটু বিএনপিকে পছন্দ করে মধ্যপন্থী উদার রাজনৈতিক দল হিসেবে সেই সময় সমস্ত বিএনপি সাংবাদিক যারা ছিল তাদেরকে ছাঁটাই করা তাদের একটা দায়িত্ব ছিল। ছোট্ট একটা অজুহাত দেখে আমাকে শোকজ করে। টিল নাও, আজ পর্যন্ত আমি চাকরিতে ব্যাক করিনি, আমার চাকরিটা সেভাবেই ঝুলে আছে, আমাকে ডাকেও নাই, আমিও যাইনি। সময় টিভি কী করতে পারে আমি দেখব। এই হচ্ছে আমাদের সাংবাদিকদের আন্দোলনকে প্রভাবিত করা। এবং এই যে ডিআরইউতে লাস্ট নাহিদরা আহত অবস্থায় এসে সংবাদ সম্মেলন করেছে, একটা প্রশ্ন সাংবাদিকের কতটা বারুদ হতে পারে সেই প্রশ্নটার কথা বলি। যখন লাস্ট নাহিদরা সংবাদ সম্মেলন করে চলে যাবে, নাহিদদের ক্লিয়ারেন্স আসছিল না, বলছি যে আন্দোলন কি চালাবেন না স্পষ্ট করে। নাহিদ বলেছে আন্দোলন চলবে, এই আমার প্রশ্ন ছিল। তারপর এই কথা বলার সাথে সাথে ডিআরইউর কারেন্ট কিন্তু অফ হয়ে যায়, নাহিদরা অন্ধকার দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। এই ছিল মানে ভয়াবহ অবস্থা বাংলাদেশের। এই গত 5 আগস্টের আগে সাংবাদিকদের উপর কি জুলুম নির্যাতন হয়েছে, আর সাংবাদিকরা কিভাবে আন্দোলনকে প্রভাবিত করেছে, এইটার কিছু নজির। এই যে দেখেন এই বুম, আপনারা অনেক প্রোগ্রামে দেখবেন, এবি পার্টির প্রোগ্রাম সহ 20 ভিন্ন প্রোগ্রামে দেখবেন এই বুম, কোনো আছে ব্যানার আছে, এই বুম কিন্তু জুলাইয়ে অসংখ্য জায়গায় ভূমিকা রেখেছে, এই লাল কালারের বুম। তো সুতরাং সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, এবি পার্টির প্রতিও রিকোয়েস্ট থাকবে। এবি পার্টিকে একটা কথা বলবো, এটা সাংবাদিকদের বিষয় নয়, আমরা এবি পার্টির কাপ সদস্য নয়, পরামর্শ হিসাবে বলে যেতে চাই। ভারতবর্ষে যে সময় ইউরোপের রেনেসাটা যেভাবে আসছে সেটা বঙ্কিম রবীন্দ্রদের হাত ধরে আসছে। হাত ধরে আসার কারণে কেরালায় যেভাবে রেনেসার প্রভাব ছিল এবং ইউরোপের যে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলগুলোতে এখন যে রেনেসার যে প্রভাব, উদার গণতান্ত্রিক দেশ, আমরা ভারতবর্ষে সেই উদার গণতন্ত্রের রাষ্ট্র খুঁজে পাই না। এবং এই রেনেসার প্রভাবটা রবীন্দ্র বঙ্কিমদের উপর ধর্ম আশ্রিত হয়ে প্রভাবিত হওয়ার কারণে আজও ভারতবর্ষে মুসলমানরা নিগৃহীত হচ্ছে। বাংলাদেশে কিছুটা এখন পর্যন্ত ওই প্রভাবের কারণে হিন্দুরাও কিছুটা অনেক জায়গায় নিগৃহীত হচ্ছে, কারণ ওই যে রেনেসাটা যেভাবে আসার কথা ছিল আমাদের এখানে রেনেসাটা সেভাবে আসে নাই, আর সেটা রাজনৈতিক দলগুলোর উপর সেই প্রভাবটা রেখেছে। আমি এবি পার্টিকে বলবো, এবি পার্টি যে ট্র্যাক থেকে বেরোয় এসে নতুন লিবারেল রাজনৈতিক দল করেছেন আপনার এই ট্র্যাকটা 5 আগস্টের পরে যেভাবে 5 আগস্টের আগ পর্যন্ত যেভাবে শক্তিশালীভাবে ধরে রেখেছিলেন, 5 আগস্টের পরে আপনাদের অনেক ভুল রাজনীতি আপনাদেরকে ভুল পথে পরিচালিত করছে, এখনও ভুল আছে। আমি বলবো আপনারা সেই ট্র্যাক থেকে বেরিয়ে আসে লিবারেল এবং রেনেসা ভিত্তিক, ইউরোপের রেনেসা যেভাবে উদার গণতান্ত্রিক রাষ্ট্র করছে, বাংলাদেশে অপোজিশন নামে বাংলাদেশে এখন আর কোনো অপোজিশন নাই। আপনি জামাত ইসলামীকে অপোজিশন বলবেন, এটা অপোজিশন পার্টি না। বাংলাদেশের লিবারেল অপোজিশন পার্টি এসেনশিয়াল। এই ব্ল্যাঙ্ক
অন্য কোনো দস্যু এসে পরে দখল করবে। আমি এবি পার্টির প্রতি, এবি পার্টিকে যেভাবে চিনি, একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আপনারা কোন খোলস থেকে এসেছেন, কিভাবে এসেছেন আমরা জানি না, সেটা আমরা দেখতেও চাই না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনারা লিবারেল উদার গণতান্ত্রিক রাজনৈতিক ট্র্যাকে আগান। ইউরোপের রেনেসাটাকে যদি ধারণ করতে পারেন, বাংলাদেশ একটা সুন্দর দুইটা বিরোধী দল সরকারি দল পাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমিনকে চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। আমরা আমাদের অতিথিদের বক্তব্য শুনবো। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবু সালে আকন ভাই। তো আমরা গণমাধ্যম কর্মীদের আরেকজনের কথা শুনতে চাই, এসএটিভির রিপোর্টার শাহরুল ইসলাম রিকি। তারপরেই আমাদের আমন্ত্রণ